Hello and welcome you all to SSEN কলকাতা ফুটবল লিগ বা সিএফএল কিন্তু একেবারে জমে উঠেছে এবং সিএফএল নিয়ে এসএসএন এ আজকে আমরা ম্যাচ কাটাছেড়া করব দুই ফরমার স্টার ইন্ডিয়ান ফুটবলার অসীম বিশ্বাস এবং অর্ণব মণ্ডলকে সঙ্গে নিয়ে। আজকে কিন্তু অসীম এবং অর্ণব ডিএইচএফসি ভার্সেস টেকনো এডিএনের ম্যাচ, খুব ভাইটাল এই ম্যাচ। এবং আমি প্রথমে অসীম তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে ডিএইচএফসি আগের বছর একটা ধামাকার নাম ছিল। ডিএইচএফসি মানে একটা কোনো অঘটন, টিম প্রধানকে চ্যালেঞ্জ দেওয়া, ক্যালকাটা ফুটবল লিগে একেবারে উইনিং এর কাছাকাছি চলে যাওয়া, তারপর ঝড়ের গতিতে আই লিগ অব্দি পৌঁছে যাওয়া, মানে বরাবর একটা উল্কার গতিতে উত্থান করেছে। কিন্তু এবছর ডিএইচএফসি যেরকম পারফরমেন্স হওয়ার কথা সবাই এক্সপেক্ট করেছিল, ওদেরও প্রচুর ফ্যান বেস, সেরকম কিন্তু হয়নি। কেন? ওরা কি ওভার কনফিডেন্ট হয়ে গেল, বা সিএফএলটাকে কি অতটা ইম্পর্টেন্ট ভাবে নিচ্ছে না? কি হলো? দেখো, অ্যাকচুয়ালি সিএফএলটা হচ্ছে যে কোনো আমাদের কলকাতা লিগ শুরু হওয়ার পরে এইটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা টুর্নামেন্ট খেলার আগে হোক, ফেডারেশন খেলা মানে খেলতে যাওয়ার আগে হোক, এটা একটা আমাদের ভাইটাল জিনিস থাকে যে সিএফএলটা ভালো করে খেলতে হবে। তো বিগত কিছু বছর ধরে দেখা গেছে যে ডিএইচএফসি অনেক হাই লেভেলে এসছে, নিচে থেকে আস্তে 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 তিন প্রধানকে অনেক টক্কর দেওয়ার মতো টিম করেছে ওরা, আর প্রত্যেক বছর এরকম টিম করছে আপাতত। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এদের, আমার যতটা মনে হয় যে ফুল টিম আজকে একটা ম্যাচে খেলাচ্ছে একটা টিম, পরের ম্যাচে আবার চেঞ্জ করছে। তার কারণটা এটাও হতে পারে যে ওরা ডুরান্ডের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছে, হয়তো কিছু সিনিয়র প্লেয়ার খেলিয়ে। তো আমার মনে হয় যে এই ডিএইচএফসিতে অনেক জুনিয়র প্লেয়ার আছে যারা খুবই ভালো, তার মধ্যে বিশাল আছে, আমাদের সুপ্রিয় পণ্ডিত আছে, দুটো সাইড ব্যাক আছে খুব ভালো। মানে এরা চাইছে মানে ম্যাচটা জেতার জন্যই খেলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই টিম চেঞ্জ করার জন্য যে ভুলটা হয়ে যাচ্ছে, আমার মনে হয় এটা আমার মানে ধারণা যে এই জন্যই মনে হয় একটু পারফরমেন্সটা এদিক ওদিক হচ্ছে। কেননা আমার কাছে যতটা খবর আছে আজকেও হয়তো ডিএইচএফসি তাদের জুনিয়র স্কোয়াডই খেলাবে, হয়তো একটাই কারণ একটু রেস্ট দিয়ে যাতে ডুরান্ডের জন্য ভালো প্রস্তুতি নিতে পারে, এই জন্য হচ্ছে একটু চোটাঘাতও যাতে মানে কন্টিনিউয়াস খেলতে গেলে একটা চোটাঘাত হতে পারে, প্লেয়ার টায়ার্ড হয়ে যেতে পারে, সেই সব হয়তো ভাবছে, তার জন্য এত সাফল করছে। কিন্তু আমি তোমার কাছে অন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো, যে ডিএইচএফসির কোচ দীপাঙ্কুর শর্মা খুব প্রথম দিকে একেবারে জুনিয়র স্কোয়াড নিয়ে খেলছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে লাস্ট ম্যাচে ভবানীপুরের এগেনস্টে কিন্তু জবি জাস্টিনকে নামিয়েছিলেন এবং জবি জাস্টিন একটা গোল করেছিল, সেই গোলেই যেতে। তো আলটিমেটলি সিনিয়র প্লেয়ারকে নামাতেই হলো, জবি জাস্টিনকে নামাতে হলো, রাহুল পাসওয়ানকে ম্যাচ প্র্যাকটিস দিতে হলো, নারহারি শ্রেষ্ঠাকে নামাতে হলো, কেন? অ্যাকচুয়ালি সব কোচেরই একটা পরিকল্পনা থাকে। লিগটা যখন স্টার্ট করেছিল ওরা ভেবেছিল যে কী করে ওরা আই লিগের জন্য বা ডুরান্ডের জন্য বাকি প্লেয়ারকে রেডি করবে, ম্যাচ টাইম দেওয়া। তো আমার মনে হয় কলকাতা লিগের শুরুটা এইভাবেই করেছিল, ওদের এটাই স্ট্র্যাটেজি ছিল যে যত দিন যাবে হয়তো বাকি যে প্লেয়ারগুলো ইনভলভ করবে, ম্যাচ টাইম দেবে। এবং সেকেন্ডলি একটু বলবো যে লাস্ট ইয়ার যে পারফরমেন্সটা আমরা দেখেছিলাম, একটা স্ট্যান্ডার্ড স্টেজ ওরা রেখে দিয়েছিল, সেই জায়গায় আনতে গেলে ডিএইচএফসি জানে, বলবো না যে লেস ইম্পর্টেন্স দিয়েছে, বাট তুমি যদি আশেপাশের টিমগুলো দেখো, শ্রীভূমি দেখো, ভবানীপুর দেখো, এরা কিন্তু যথেষ্ট শক্তিশালী, ইউনাইটেড আছে। তখন এরা হয়তো ওইখান থেকে রিয়েলাইজ করেছে যখন আমায় কিছু এবার আমার ফার্স্ট টিম বলতে গেলে যে সিনিয়র প্লেয়ার, এদেরকে এবার আমাদের ম্যাচে আনতে হবে যদি আমি ভালো জায়গায় লিগে থাকতে। কারণ কোনো টিমই চাইবে না যে লিগে আমি বাজে জায়গায় থাকি বা লিগ তালিকায় নেমে যাই, তাহলে কি টিমের মধ্যে কনফিডেন্স লেভেল ডাউন করে। যার জন্য আমরা জবিকে দেখলাম, নরহরিকে দেখলাম, সেকেন্ড হাফে রাহুল পাসওয়ানকে দেখলাম, এদের আনতে বাধ্য হলো। তো এটা একটা স্ট্র্যাটেজি থাকে বাকি প্লেয়ারদের ম্যাচ টাইম দেওয়া এবং এদের ম্যাচে ফিট করা। এবং যেটা সেকেন্ডলি বললে এটা একটা ভালো পয়েন্ট বলেছে যে ম্যাচ প্লেয়ারদের ফিট রাখা। কারণ এই যে বর্ষা মাঠ, ইঞ্জুরি হতে পারে, এবং সবথেকে বড় কথা যে এই মাঠে অনেক ভারী মাঠে মাসেলের উপর অনেকটা স্ট্রেস পড়ে অনেকটা। তো এই জন্য মানে ম্যাচকে রোটেশনও করাচ্ছে। এবং দেখে এই সুযোগটা ডিএইচএফসির কাছে আছে, যেটা অন্য টিমের কাছে নেই। তাদের কিন্তু অনেক বড় স্কোয়াড, এটা একটা ভালো সুযোগ পাচ্ছে কোচ যে সবাইকে ইউজ করা, এটা কিন্তু সব টিম পাচ্ছে না। এবং সবসময় একটা রিজার্ভ বেঞ্চ যদি ভীষণ শক্তিশালী থাকে, তাহলে কিন্তু একটা প্লেয়ারের জন্য সাবস্টিটিউট আনার রাস্তাটা রেডি থাকে এবং সেটার জন্য অনেকটা মাথাটা ক্লিয়ার ভাবে কাজ করতে পারে। আমরা ছোট টিমগুলোকে, অপেক্ষাকৃত ছোট টিম, এবছর কেউ ছোট টিম নয়, কারণ আমরা যদি স্ট্যাট দেখি তাহলে ইউনাইটেড কলকাতা এসসি 4 ম্যাচ খেলে 12 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। ইউনাইটেড এসসি তারা কিন্তু 5 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভবানীপুর 5 ম্যাচ খেলে 8 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং যাদের আজকে ম্যাচ ডিএইচএফসি, তারা কিন্তু 3 ম্যাচ খেলে 7 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু
এই রকম টিমের এগেনস্টে যারা একটু বড় হয়ে গেছে, যাদের স্কোয়াড খুব বড়, রিজার্ভ বেঞ্চ খুব শক্তিশালী, তার এগেনস্টে আমরা একটু ছোট টিমদের একটা স্ট্র্যাটেজি দেখেছি অসীম এবং অর্ণব, যে তারা কিন্তু ওই প্রচুর ভিড় বাড়িয়ে দেয় ওদেরকে, ওদের ডিফেন্সিভ থার্ডে, এবং তার সঙ্গে ওরা চেষ্টা করে যে একেবারে ম্যান টু ম্যান মার্কিং এ চলে যায়, একটা স্ট্রাইকারের পিছনে দুটো করে মার্কার লাগিয়ে দেয়। তোমাকে নিজেকেও অনেকবার এরকম মার্কিং ভাঙতে হয়েছে, এবং এই সময় তুমি যদি মনে করো যে তুমি ডিএইচএফসির জবি জাস্টিন বা রাহুল পাসওয়ান বা নরহরি শ্রেষ্ঠা, তাহলে তুমি কিভাবে এরিয়ানের যদি এইরকম কাদা মাঠে তোমাকে ব্লক করে দিত চারদিক থেকে, তুমি কিভাবে ভাঙতে? দেখো, এরকম ম্যাচ আমরা অনেক ফেস করেছি, অনেক টিমই আছে, যেমন ইস্ট বেঙ্গল মোহামেডান, মোহামেডান টিম যখন খেলে বা অন্যান্য বড় টিম যখন খেলে, কিছু টিম আছে তারা ডিফেন্সকে পুরো জ্যাম করে দেয় যাতে কোনো রকমে আটকে একটা পয়েন্ট যাতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের ওই এরিয়াল বল খেলা আর সাইড থেকে ক্রসিংটা খুবই দরকার, কেননা আমরা অনেক ম্যাচে এরকম আটকে গিয়েও সেই ম্যাচ লাস্ট অব্দি জিতে গেছি। কেননা তার কারণ হচ্ছে যখন দু সাইড দিয়ে ক্রস করবে না, মানে ক্রসের পর ক্রস যখন করতে থাকবে, তখন এমনও হয়েছে যে অপোনেন্টের ডিফেন্ডার গোল করে দিয়েছে। সেক্ষেত্রে হ্যাঁ হয়েছে, এরকম অনেক হয়েছে, হ্যাঁ হয়েছে। ওই দুটো স্ট্র্যাটেজি আছে, এরিয়াল বল খেলা, ওই সাইড থেকে ক্রস, কেননা এই কাদা মাঠে পাসিং ফুটবল আমার মনে হয় না খুব একটা সম্ভব। সেক্ষেত্রে ওই এরিয়াল বলই খেলতে হবে, আর স্ট্রাইকারদের সবসময় ওয়েট করতে হবে যে সাইড থেকে ক্রসিং আসবে, হেড করবো, যেভাবে হোক ফিনিশ করবো। এইটাই দুটো স্ট্র্যাটেজি আমার মনে হয়। অসীমকে যদি আজকে তোমাকে আটকাতে হতো, বা তোমাকে যদি আজকে এরিয়ানের দায়িত্ব তোমার কাছে থাকতো, যে তোমাকে নরহরি শ্রেষ্ঠা বা তোমাকে জবি জাস্টিন বা রাহুল পাসওয়ানদেরকে আটকাতে হবে, তাহলে তুমি যদি ডিফেন্সে থাকতে এরিয়ানের, তোমার কি প্ল্যান হতো? না, প্রথমে এরিয়ানের কথাটা বলি। যেহেতু এরিয়ান স্ট্রাগল করছে, 3 ম্যাচে এখনও 0 পয়েন্ট। সেকেন্ড ডিএইচএফসির কাছে একটা বড় সুযোগ, পয়েন্ট নেবে, লিগ তালিকায় ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে। সেকেন্ড যেটা বললে, এই মাঠে অসীমদা যেটা বলছিল যে রোল হয় না, থ্রু বল খেলতে পারবে না, দুটো উইং থেকে যত ডেলিভারি করবে ডিফেন্ডারদের যেন আমাদের জন্য প্রবলেম হয়। এবং যেটা বললো যে একদমই ঠিক বলেছে, অনেক সময় ডিফেন্ড করতে গিয়ে আমরা নিজেরাই ওন গোল হয়ে যায়, যে যদি মুখ ক্রস আসতে থাকে। কিন্তু ডিএইচএফসি তো অ্যাকচুয়ালি খেলে নিজেদের মধ্যে বল রেখে খেলতে ভালোবাসে, ওদের এটা হ্যাবিট নয়। তো এরিয়ান্সের আমার মনে হয় ওদের কাছে একটা টাফ চ্যালেঞ্জ, এক তো ঘরের মাঠে ওদের যেখানে প্র্যাকটিস করে, এটা একটা ডিএইচএফসি অ্যাডভান্টেজ। এবং আমি যদি ডিফেন্ডার হতাম, আমি সবসময় চাইতাম যেখানে আমার টিম স্ট্রাগল করছে, যতক্ষণ না পারবো গোল খাবো না, ফার্স্ট কম্প্যাক্ট রাখবো, গোল খাবো না। আমি আমার 4টে ডিফেন্সের সামনে 2টো হাফ বা একদম আমার সামনেও ব্যাঙ্ক 5কে রেখে দেবো, তার সামনে একটাকে রাখবো, কোনোভাবে জায়গা দেবো না। আমি জানি ক্রস করবে, ওদের ডিএইচএফসি সবথেকে বড় হচ্ছে কি, দুখানা স্ট্রাইকার যদি খেলে, এরিয়াল বলে টার্গেট ম্যান আছে জবি আর নরহরি, দুজনেই ভালো, এরিয়াল বলে খুবই ভালো জবি। তো এটা ডিফিকাল্ট, কিন্তু আজকে খুব কঠিন কাজ এরিয়ানের কাছে আজকে। কিন্তু এরিয়ান্সের যে একটা মূল সমস্যা, যেটা তুমি বলছিলে, এখনো কিন্তু একটা পয়েন্টেরও খাতা খুলতে পারেনি, 3 ম্যাচ খেলে 0 পয়েন্ট। এবং আমরা দেখছি যে কেউ কিন্তু সিএফএল কে একেবারেই হালকাভাবে নিচ্ছে না। এরিয়ান্স কর্তৃপক্ষ তো নয়, তারা কিন্তু তাদের কোচ রঞ্জন চৌধুরীকে একেবারে মিড সিজনে সরিয়ে দিয়েছেন। যে কোচের কাছে এতগুলো প্লেয়ার এতদিন ধরে প্র্যাকটিস করলো, তার উপর আর ভরসা রাখতে পারছে না, শুধু পয়েন্ট টেবিলে খাতা না খোলার জন্য। এটাকে তুমি কি বলবে? মানে এটা একটা জিনিস ভালো লাগছে যে মানে টুর্নামেন্টটা এমনভাবে আমাদের সিএফএলটাকে সবাই এত চ্যালেঞ্জিং নিচ্ছে যে 3টে ম্যাচে পয়েন্ট পায়নি বলে একটা কোচকে সরিয়ে দেওয়া হলো বা কোচ রিজাইন দিয়েছে, যাই হোক। কিন্তু জানো তো, একটা এরকমও হয়েছে, আমাদের ক্ষেত্রেও হয়েছে, যে একটা টিম যখন স্ট্রাগল করছে, সেই মুহূর্তে যখন কোচ চেঞ্জ করেছে, সেই যখন নতুন কোচ এসছে, সেই ম্যাচ কিন্তু আরও ভালো খেলেছে টিমটা। ইভেন ভালো খেলে অন্য বড় টিমকে টাক্কর দিয়ে 1 পয়েন্ট হলেও পেয়েছে। মানে সেক্ষেত্রে একটা সময় মানে দেখা গেছে যে কোচ চেঞ্জ হওয়ার পরে আবার জানি না কেন ওটা উজ্জীবিত হয়ে যায়, আর মানে এক কোচের আন্ডারে খেলে খেলে হয়তো মনটা একটু অন্যরকম হয়ে গেছে, নতুন কোচ পেয়ে হয়তো আরও ভালো কিছু করবে। আমার মনে হয় না যে অনায়াসে ডিএইচএফসি জিতে যাবে, কেননা ওরাও একটা কামড় দেওয়ার চেষ্টা করবে, যেহেতু 3 ম্যাচে 0 পয়েন্ট। তো দেখা যাক। আচ্ছা, এই যে মিড সিজনে কোচ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তুমি কিভাবে দেখছো? ও তো পজিটিভ দিকটা দেখলো, এর কি কোনো নেগেটিভ মার্কিং তোমার চোখে ধরা পড়ছে? দেখো, নেগেটিভ বলতে, কোচ যখন প্রথম আসে তার পরিকল্পনা অনুযায়ী টিম প্লেয়ার সিলেক্ট করে, সেইভাবে যেভাবে খেলাবে সেইভাবে নেয়। এবং নতুন কোচ আসবে, তার স্ট্র্যাটেজিতে এই প্লেয়ারগুলো কত সেট করে, এগুলো একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে প্লেয়ারদের উপর ডিপেন্ড করে যে তারা কীভাবে খেলবে, এবং তাদের উপর এই কলকাতা লিগটাই একমাত্র ভরসা যেখানে ভালো ফুটবল খেলবে এবং নেক্সট ইয়ার ভালো কন্ট্যাক্ট পাবে। তো প্লেয়ারদেরও ওখানে দায়িত্ব থাকে। এবং যেটা অসীমদা বললো, নতুন কেউ ছেলে আবার নতুন একটা প্লেয়াররা কিছু করে দেখাতে চায়, যেখানে একটা ইন্ডিভিজুয়াল একটা ইগোর লড়াইও থাকে প্লেয়ার মাঠে, যে এই ম্যাচ আমি লুজ করবো না। তো এরিয়ান যেখানে ওদের কাছে আর কিছু হারানো নেই 3 ম্যাচে, ওরা চাইবে যেখান থেকে কাম ব্যাক করতে এবং পয়েন্ট আর্ন করতে। বাট কোচ চেঞ্জ হলে একটা তো অসুবিধা হয়,
যে নতুন প্লেয়ার নতুন সেট করবে কি পরিকল্পনায় খেলাবে, এটা একটা থাকে। এটা প্লাস পয়েন্টও আছে, নেগেটিভ পয়েন্টও আছে। এবার ইরিয়ান্সের পক্ষে আজকের ম্যাচটা প্লাস না নেগেটিভ সেটা বোঝা যাবে। তোমাদের কি মনে হয়? ডিএইচএফসির কিন্তু সাপোর্টার বেস অনেক অনেক বড়। ডিএইচএফসির সাপোর্টারদের কাছে আমার অনুরোধ, তোমরা কিন্তু প্লিজ এসএসসিএন আমাদের জানাও যে আজকে তোমরা কি রেজাল্ট এক্সপেক্ট করছো বা তোমাদের রেজাল্টে ফোকাসিং কি থাকছে।